আমাদের চারপাশে তো প্রচুর গাছ রয়েছে এবং আমরা দেখি যে একটা ছোট্ট চারা গাছ কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি এবং বিকশিত হয়ে একটা বড় বৃক্ষে পরিণত হয়। এর পিছনে কি আছে জানো? এর পিছনে রয়েছে উদ্ভিদ হরমোন। আমাদের প্রাণী হরমোন যেমন আমাদের বিভিন্ন গ্রোথ, ডেভেলপমেন্ট এবং বিভিন্ন অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে যেমন সাহায্য করে, ঠিক তেমনি উদ্ভিদের মধ্যেও খরিত হয় উদ্ভিদ হরমোন, যেটা কি করে উদ্ভিদের বিভিন্ন বৃদ্ধি, তারপর তোমার বিকাশ, এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটাই জানবো যে কিভাবে উদ্ভিদ হরমোন গাছের এই যে গ্রোথ, ডেভেলপমেন্ট বা অ্যাক্টিভিটি কন্ট্রোল করছে, তাছাড়াও এই উদ্ভিদ হরমোন গাছের কোথা থেকে বিস্তৃত হচ্ছে এবং তার কাজ কি, কতগুলো উদ্ভিদ হরমোন আছে, সমস্তই প্রশ্ন উত্তর খুঁজবো আমরা আজকের ক্লাসের মাধ্যমে। তো চলো, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। আমি সেওশ্রী ম্যাম তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট একটা বায়োলজি টপিক, যেটা হলো প্ল্যান্ট হরমোন। তো চলো, ক্লাস স্টার্ট করার আগে আমরা কিছু আপডেট জেনে নিই আমাদের একাডেমির সম্বন্ধে। তো আপডেট গুলো কি? প্রথমে হলো, তোমরা যারা জানো না বলে দিই, আমাদের কিন্তু টেলিগ্রামে চ্যানেল রয়েছে, যেটা এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস নামেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা যদি জয়েন না হয়ে থাকো, জয়েন হয়ে যাও। তোমরা কিন্তু এখানে অনেক কিছু ফ্যাসিলিটি তোমরা কিন্তু পাবে। দেখো কি কি ফ্যাসিলিটি পাবে এখানে, কিন্তু কবে কোন এক্সাম বেরোচ্ছে তার আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে। তাছাড়াও এখানে কিন্তু তুমি ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল পাবে। যারা তোমরা বাড়িতে নিচে সেলফ স্টাডি করছো, তাদের জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেল ভীষণ সাহায্যমূলক একটা চ্যানেল হবে। তো এখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ, ফ্রি মক টেস্ট পাচ্ছ, এছাড়াও ফ্রি কিছু ক্লাসেস পেয়ে যাবে, ফ্রি ক্লাস নোট পেয়ে যাবে, তাছাড়াও তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইগুলো তো পাচ্ছই। তাছাড়াও তোমাদের যদি আরো কিছু হেল্প দরকার হয়, তোমরা কিন্তু আমাদের একাডেমির কল নাম্বার বা হেল্পলাইনে ফোন করে কিন্তু তোমাদের যে সমস্ত কোয়ারিজ আছে সেই সমস্ত কিছু কিন্তু আমরা সলভ করে দিতে পারবে। তাহলে আমি হেল্পলাইনটা বলে দিই। হেল্পলাইন নাম্বার হলো 9474586670 বা 9933586670। এই দুটো নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো। এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও। এছাড়াও আমাদের একাডেমিতে কিন্তু রিলিজ হচ্ছে তোমার অ্যাডভান্স ব্যাচ, অলরেডি আছে অ্যাডভান্স ব্যাচ, নিউ ব্যাচ কিন্তু লঞ্চ হচ্ছে। কত না 2026-এর। এই 2026-এর এই অ্যাডভান্স ব্যাচে কারা এলিজিবল? যারা নিজেরা ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চাইছো, তারা কিন্তু এক্ষুনি আমাদের এই ব্যাচের সঙ্গে তোমরা জয়েন হতে পারো। তো আমাদের ব্যাচে কিন্তু অফলাইন অনলাইন দুটো মোডে ক্লাস হচ্ছে। যারা তোমাদের বেলঘড়িয়া ব্রাঞ্চ মানে কলকাতার বেলঘড়িয়া ব্রাঞ্চে আশেপাশে যাদের বাড়ি, তারা আমাদের বেলঘড়িয়া ব্রাঞ্চে গিয়ে অফলাইন ক্লাস করতে পারো। যারা মুর্শিদাবাদের বহরমপুরের আশেপাশে যাদের বাড়ি, তারা কিন্তু বহরমপুরে এসে আমাদের অফলাইন ক্লাস করতে পারো। এবার আমি বলে দিই, ক্লাসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি ডেমো ক্লাস। প্রথমে ফ্রি ডেমো ক্লাস করবে, করার পর তোমাদের যদি মনে হয় হ্যাঁ ক্লাসটা দ্বারা তোমরা কোনোভাবে হেল্পফুল হচ্ছ, তাহলে তোমরা কন্টিনিউ করার কথা ভাববে বা অ্যাডমিশন নেওয়ার কথা ভাববে। তাহলে এখানে কিন্তু ফ্রি ডেমো ক্লাস পেয়ে যাচ্ছ। এবার যারা ধরো বহরমপুর বা কলকাতা বেলঘড়িয়ার একটু দূরে আছো, তোমাদের অফলাইনে আসতে পসিবল হচ্ছে না, তাদের জন্য একটা সুখবর, তোমরা কিন্তু অনলাইন ফ্রি ডেমো ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই ফ্রি ডেমো ক্লাস তোমরা করতে পারো এবং ডেমো ক্লাস করার জন্য তোমাদের কিন্তু সেম রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারে আমাদের ফোন করে তোমাদের কিন্তু তোমাদের নামটাকে রেজিস্টার করতে হবে। তাহলে নাম্বারটা আমি আরেকবার বলে দিই, 9474586670 9933586670। আর যারা বিভিন্ন কম্বাইন্ড এক্সাম বা ডিফেন্সের জন্য বা নিজেদেরকে রেলের জন্য প্রিপারেশন করতে চাইছো, তোমাদের জন্য কিন্তু লঞ্চ হয়ে গেছে ফাউন্ডেশন কোর্স 2026। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই সমস্ত এক্সামের জন্য তো তোমরা এখানে প্রিপেয়ার হতেই পারবে। সেই সঙ্গে তোমরা এখানেও কিন্তু জয়েন করার আগে যেটা পেয়ে যাবে সেটা হলো ফ্রি ডেমো ক্লাস। তোমরা ফ্রি ডেমো ক্লাসে প্রথমে জয়েন করবে, জয়েন করে ফ্রি ডেমো ক্লাস করবে। তোমরা ফ্রি ডেমো ক্লাস করে যদি তোমাদের মনে হয় হ্যাঁ ক্লাসটা আমার খুবই ভালো লেগেছে, তাহলে তোমরা এখানে জয়েন করবে। এবার আমি বলে দিই, এখানেও ক্ষেত্রেও তাই, আমাদের দুটো লোকেশন রয়েছে, বহরমপুর এবং বেলঘড়িয়া। তাহলে এই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সেম, 9474586670 বা 9933586670। তাহলে আর দেরি নয়, এক্ষুনি নিজেদের নাম কিন্তু রেজিস্টার করে নাও, সিট কিন্তু লিমিটেড। ওকে,
তো চলো আমরা আজকে ক্লাস স্টার্ট করি, যেটা হলো আমাদের উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে এই ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন কি, তাই তো? তাহলে ফাইটো হরমোন বেসিক্যালি কি? হরমোন হলো একটি কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ, যেটা কি করে বিভিন্ন অ্যাক্টিভিটিকে কি করে কন্ট্রোল করে। ঠিক, তাহলে চলো দেখে নি। ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন হলো এমন রাসায়নিক যৌগ যা উদ্ভিদে অত্যন্ত সামান্য পরিমাণ উপস্থিত থাকে। অত্যন্ত কি বললাম? সামান্য পরিমাণ উপস্থিত থাকে, কিন্তু উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণে কিন্তু বিশাল বড় ভূমিকা কিন্তু এরা পালন করে। তাহলে আমরা আজকের ক্লাসে মেন আমরা যে হরমোনগুলো সম্বন্ধে জানবো, সেই হরমোনগুলো হলো, প্রথম হলো অক্সিন হরমোন, যার রাসায়নিক কি নাম? রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAAO একে বলে থাকি। এটা কার মধ্যে রয়েছে? এটা ইন্ডোল শ্রেণীর মধ্যে বা ইন্ডোল গোষ্ঠীর মধ্যে রয়েছে। নেক্সট হলো জিব্রেলিক, একে আমরা বলি জিব্রেলিক অ্যাসিড। এটা হলো টারপেনস এর মধ্যে এটা বর্তমান। নেক্সট হলো সাইটোকাইনিন, এর কেমিক্যাল নেম যদি বলি কাইনিন, এটা হলো অ্যাডেনাইনের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। নেক্সট আমরা যদি দেখি অ্যাবসেসিক অ্যাসিড, যাকে আমরা ABO বলে থাকি, এইটার হলো ক্যারোটিনয়েডস এর মধ্যে কি অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই অ্যাবসেসিক অ্যাসিডকে আমরা আরেকটা নাম বলি, যেটাকে বলি স্ট্রেস হরমোন। কি বলি? স্ট্রেস হরমোন। আর লাস্ট অফ দ্য নট দ্য লিস্ট, আমাদের সব থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো ইথিলিন। এটা আমাদের কি গ্যাসিয়াস হরমোন। তাহলে এই পাঁচটা হরমোন কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের এই পাঁচটা হরমোনের সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে, এবার দেখি, এবার আমরা এই উদ্ভিদ যে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন বা উদ্ভিদ হরমোন যেটা শুনলাম, সেই উদ্ভিদ হরমোনকে যদি আমরা দেখি, বেসিক্যালি আমরা দুটো পার্টে ভাগ করি। কটা পার্টে? দুটো পার্টে। একটা হলো প্রাকৃতিক হরমোন আর একটা হলো কৃত্রিম হরমোন। আজকে পুরো ক্লাস কিন্তু তোমাদের আমি রাখার চেষ্টা করেছি পুরোপুরি বাংলায়। হ্যাঁ, বাংলায়। তো দেখতেই পাচ্ছ সঙ্গে কিন্তু ইংলিশ টার্মটাও কিন্তু রয়েছে। অবশ্যই যারা তোমার সেন্ট্রাল এবং স্টেট দুজনের জন্য তোমরা প্রিপেয়ার হতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসে ভীষণভাবে হেল্পফুল। দেখো, তাহলে প্রাকৃতিক হরমোন যাকে আমরা কি বলি? ফাইটো হরমোন, বা এটাকে আমরা আরেকটাও নাম বলি, যেটা হলো ন্যাচারাল হরমোন। কি বলি? ন্যাচারাল হরমোন। তাহলে এই প্রাকৃতিক হরমোন বা ন্যাচারাল হরমোনকে আমরা দেখছি আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হলো বৃদ্ধি বর্ধক হরমোন আর একটা হলো বৃদ্ধি বাধক হরমোন। বৃদ্ধি বর্ধক যাকে আমরা ইংলিশে বলি প্রমোটার্স, আর বৃদ্ধি বাধক যাকে বলি ইনহিবিটার্স। তাহলে এই দুটো ভাগে ভাগ করছি। তার মানে বৃদ্ধি বর্ধক কি? বৃদ্ধি বর্ধক মানে হলো যারা প্ল্যান্টের গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করছে, যারা বৃদ্ধি এবং বিকাশকে প্রমোশন করছে মানে প্রমোট করছে, তারা কি বৃদ্ধি বর্ধক বা প্রমোটার্স হচ্ছে। আর যারা বৃদ্ধি বাধক মানে যারা বৃদ্ধি এবং বিকাশে বাধা প্রদান করছে, তাহলে কি করছে? বৃদ্ধি এবং বিকাশে আমাদের বাধা প্রদান করছে, তাদের আমরা কি বলছি? বৃদ্ধি বাধক। যারা বৃদ্ধি এবং বিকাশে কি করছে? বাধা প্রদান করছে, তাদেরকে বলছি বৃদ্ধি বাধক, যার মধ্যে পড়ছে ইথিলিন, অ্যাবসেসিক অ্যাসিড। তাহলে এই দুটো পড়ছে আমার বৃদ্ধি বাধকের মধ্যে। ওকে, আশা করছি তাহলে বুঝতে পেরেছো। তাহলে বৃদ্ধি বর্ধক কি, বৃদ্ধি বাধক কি। এবার চলো কৃত্রিম হরমোনের সম্বন্ধে জানি। কৃত্রিম হরমোনকে আমরা বেসিক্যালি তিনটে পার্টে ডিভাইড করি। কটা পার্টে? তিনটে পার্টে, যার মধ্যে একটা হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা শর্টে বলি NAA। একটা হলো 2,4-D, যার ফুল ফর্ম হলো 2,4-ডাইক্লোরোফেনক্সিঅ্যাসিটিক অ্যাসিড। এই 2,4-D ভীষণ ইম্পর্টেন্ট এর ফাংশনের জন্য। আর নেক্সট হলো আমার 2,4,5-T, যেটাকে আমরা বলি 2,4,5-ট্রাইক্লোরো
ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন কি, বা প্রাকৃতিক বা ফটো বা ন্যাচারাল হরমোন কি। চলে এই দুটোর মধ্যে প্রথমে আমি সেপারেটটা দেখে নিই। প্রাকৃতিক হরমোন মানে যেগুলো আমরা ন্যাচারাল ভাবেই পাই, মানে প্রকৃতিতেই পাই, সেইগুলো আমরা কি প্রাকৃতিক হরমোন, মানে নেচার থেকে আমরা যে হরমোন পাচ্ছি সেটা আমার প্রাকৃতিক হরমোন। কৃত্রিম হরমোন কি, এই হরমোনগুলোকে আমরা প্রকৃতি থেকে পাই না, এই হরমোনগুলোকে আমরা ল্যাবে কি করি, তৈরি করি, কৃত্রিম ভাবে তৈরি করছি, এজন্য একে আমরা বলি কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন। তাহলে দুটো পার্টে ভাগ করছো, একটা কি প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। আমি আরেকটা এক্সট্রা পার্ট তোমাদের আমি দেখাচ্ছি, এক্সট্রা পার্ট বা এক্সট্রা ডিভিশন, যেটাকে আমরা বলি পোস্টুলেটেড হরমোন। কি বলি, পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড হরমোন, বাংলায় একে বলি প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন। এই পোস্টুলেটেড হরমোন মানে হলো যাদের স্ট্রাকচার বা ফাংশন আমাদের কাছে এখনো আননোন থেকে গেছে, মানে যাদের স্ট্রাকচার এবং ফাংশন সম্বন্ধে যদি বাংলায় লিখি, যাদের গঠন অথবা কাজ, যাদের গঠন অথবা কাজ আমাদের কাছে এখনো কি অজ্ঞাত। ঠিক আছে, তাহলে সেই সমস্ত হরমোনকে বলছি যাদের গঠন এবং কাজ, গঠন হতে পারে অথবা কাজ হতে পারে বা দুটোই হতে পারে, যেটা আমাদের কাছে এখনো কি আননোন, মানে আমরা এখনো জানি না, সেইগুলো হচ্ছে পোস্টুলেটেড হরমোনের মধ্যে। এর এক্সাম্পল কি, ফ্লোরিজেন। যদি আমি এক্সাম্পল দেখি, এক্সাম্পল হবে আমার ফ্লোরিজেন, যার এখনো পর্যন্ত আমরা কি স্ট্রাকচার সম্বন্ধে এখনো আমরা অজ্ঞাত রয়েছি। ঠিক আছে, তাহলে আমরা তিনটে, চলো একবার হরমোনটাকে আমরা রিভাইজ করে নিই। হরমোনকে আমরা তিনটা পার্টে ভাগ করছি, একটা হলো প্রাকৃতিক হরমোন, যেটা আমরা কি করছি প্রকৃতি থেকেই পাচ্ছি। সেকেন্ড হলো কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন, যেটা আমরা কি করছি ল্যাবে প্রডিউস করছি। থার্ড হলো আমাদের যেটা পোস্টুলেটেড হরমোন, যেটা স্ট্রাকচার এবং ফাংশন আমার কাছে এখনো আননোন রয়েছে, সেটা হলো পোস্টুলেটেড হরমোন। ঠিক আছে, এবার আমরা প্রাকৃতিক ভাবে যে হরমোন পাচ্ছি, মানে ন্যাচারাল বা আমার যেটা প্রাকৃতিক হরমোন, তাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো প্রোমোটার্স বা বৃদ্ধি বর্ধক, যারা আমাকে বৃদ্ধিতে সাহায্য করছে, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। আর একটা আছে বৃদ্ধি বাধক, যারা কি করছে না বৃদ্ধিতে বাধা দিচ্ছে, ইনহিবিটরস। তাদের মধ্যে কি পড়ছি, অ্যাসেটিক অ্যাসিড আর পড়ছি হলো ইথিলিন। তাহলে এইটা হলো আমার পার্ট। এবার আমি দেখবো এই জিনিসগুলো, মানে অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন, প্রথমে এইগুলোকে পড়বো, এদের ডিটেলস জানবো, এদের ফাংশন জানবো, যেটা আমাদের বিভিন্ন এক্সামে দিয়ে থাকে কোশ্চেন। নেক্সট আমরা জানবো ইথিলিন অ্যাসেটিক অ্যাসিডের সম্বন্ধে। তাহলে চলো, প্রথমে আমাদের একদম ভীষণ ইম্পর্টেন্ট হরমোন, মানে গাছের ভীষণ ইম্পর্টেন্ট হরমোন, যেটা হলো অক্সিন। তাহলে দেখি অক্সিন অর্থ কি। অক্সিনের অর্থ মানে হলো টু গ্রো, মানে বৃদ্ধি পাওয়া, মানে বুঝতে পারছো যেটা কি বৃদ্ধিতে সাহায্য করছে যেই হরমোন, সেটাই আমার কি হরমোন, অক্সিন হরমোন, তাই তো। এবার এই অক্সিন হরমোন কোথা থেকে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, মূল এবং কাণ্ডের বর্ধনশীল অগ্রভাগে, মানে কি অ্যাপেক্স পোর্শনে পাওয়া যায় হলো এই হরমোনটা। তাহলে অ্যাপেক্স পোর্শন মানে কি, এটা যদি আমার গাছ হয়, এটা যদি গাছের কাণ্ড হয়, এই গাছের কাণ্ডের অগ্রভাগে পাওয়া যাবে কিন্তু আমার অক্সিন হরমোন। বা ধরো এটা যদি মূল হয়, এই মূলের অগ্রভাগে কিন্তু আমার পাওয়া যাবে কি এই অক্সিন হরমোন। ওকে, তাহলে এই অক্সিন হরমোনের প্রাকৃতিক রূপ বা কেমিক্যাল নেম কি, এর কেমিক্যাল নেম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা শর্টে বলি IAA। অনেক সময় কিন্তু অনেক পরীক্ষায় অক্সিন না দিয়ে কিন্তু সেখানে IAA দেওয়া হয়। এই IAA মানে আমাদের বুঝে নিতে হবে এটা কোন হরমোনের কথা বলা হয়েছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হরমোনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এর কৃত্রিম রূপ মানে যেটা অক্সিনকে যখন আমরা ল্যাবে আমরা কি করি প্রডিউস করি, তখন তার বিভিন্ন রূপ পায়, যেমন হলো একটা 2,4-D আর একটা হলো NAD, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হলো 2,4-D মানে হলো ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই 2,4-D আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এটা কি করে দ্বিবীজপত্রী উদ্ভিদের আগাছা নাশক হিসেবে কিন্তু ব্যবহৃত হয় এই 2,4-D আমাদের এই কৃত্রিম রূপটা।
তাহলে চলো এবার অক্সিজেন আমি কিছু ফাংশন দেখে নিই, যেখান থেকে আমাকে প্রায়শই কোশ্চেন করে। দেখি প্রথম হলো কাণ্ড এবং মূলের কোষের দীর্ঘায়নে সাহায্য করে, মানে কি সেল ইলংগেশনে সাহায্য করে। আমরা প্রথমে অক্সিজেন মানে কি বুঝলাম, বৃদ্ধি পাওয়া বা টু গ্রো। তাহলে যেটা বৃদ্ধি পাওয়া যার নামের অর্থ, তাহলে অবশ্যই তার কাজটা কি হবে, বৃদ্ধি হবে। তাহলে এ বেসিক্যালি কি করে, কাণ্ড মূলের কোষকে কি করে, দীর্ঘায়ন করে, মানে সেলের ইলংগেশন এটা সাহায্য করবে। সেকেন্ড কি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন মানে কি, ধরো যেখানে আমার লাইট সোর্স, ধরো আমার এদিক থেকে সূর্যালোক আসছে, আমি পুরো ঘরটাকে অন্ধকার করে দিয়েছি। কিছুদিন পর দেখবো কি ভেতরে যদি কোনো গাছ থাকে, সেটা যেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে সেই দিকে গাছটা কি হবে, সেই দিকে গাছটা বেঁকে গিয়ে সেই দিকে অগ্রসর হবে। এই যে সূর্যের দিকে গাছের যে বেড়ে যাওয়া বা গাছের যে বেঁকে গিয়ে সূর্যের দিকে অগ্রসর হওয়া, এই চলনটাকে গাছের আমি কি বলি, ট্রপিক চলন। তাহলে এই ট্রপিক মুভমেন্টে সাহায্য করে কে, আমার এই অক্সিন হরমোন। এছাড়াও অক্সিন হরমোন পার্থেনোকার্পি ফল তৈরি করতে সাহায্য করে। এবার কোশ্চেন আসতে পারবে পার্থেনোকার্পি কি। পার্থেনোকার্পি মানে মনে রাখবে যে বীজবিহীন ফল, মানে যেই ফলে বীজ থাকবে না সেই ফলকে আমরা বলি পার্থেনোকার্পি ফল। পার্থেনোকার্পি ফল তার মানে বীজ থাকবে না, তাহলে বীজ না থাকলে তো আমার সেখানে কোনো ফার্টিলাইজেশনের ব্যাপারও আসবে না। হ্যাঁ, ফার্টিলাইজেশন বা পলিনাইজেশনের বাদ দিয়ে আমাদের যদি কোনো ফল উৎপন্ন হয় যেখানে কোনো বীজ থাকবে না, সেই সমস্ত ফলকে আমরা বলি পার্থেনোকার্পি ফল। যেমন দেখো টমেটো। ওকে, নেক্সট, পাতা ফুল ফলের অকাল পতন রোধ করতে সাহায্য করে। আমরা অনেক সময় দেখি যে চারা গাছ থেকে কিন্তু চারা গাছে কি, চারা গাছটা তো বড় হবে, পাতাগুলো তো আস্তে আস্তে বড় হয়ে কিছুদিন পর সেটা আস্তে আস্তে হলুদ হয়ে সেটা অকালে ঝরে পড়বে, এটাই গাছের নিয়ম। কিন্তু আমরা অনেক সময় দেখি বাজার থেকে একটা চারা গাছ নিয়ে এলাম, একদিন পরে দেখছি আস্তে আস্তে পাতাগুলো সব হলুদ হয়ে গেল এবং আস্তে আস্তে সব ঝরে পড়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা, আমার তাহলে গাছটা কি করে, গাছটা কি আমার এভাবে কি গাছটা মরে গেল? না, গাছের মধ্যে কি হয়েছে, এক প্রকার হরমোন কিন্তু কমে গেছে। যে হরমোনটাকে প্রাকৃতিক ভাবে গাছের নিজের মধ্যে সেটা উৎপন্ন হয়, সেটা কি আমার এই অক্সিন হরমোন। এই অক্সিন হরমোনটা কমে যাওয়ার জন্য কি হচ্ছে, গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। এখন যদি অক্সিন হরমোনটা যদি নর্মাল থাকতো, তাহলে কিন্তু সেটাই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের পাতাকে অকালে ঝরে যে পড়ে যায় সেগুলোকে কি করতো, রোধ করতো। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি সাহায্য করে, আমাদের এই অক্সিন হরমোন সাহায্য করে। তাহলে আমাদের কি করতে হবে, বাজার থেকে আমাদের কি করতে হবে, বাইরে থেকে অক্সিন হরমোনের বিভিন্ন রূপকে নিয়ে এসে ইনজেক্ট করে নিতে হবে। তাহলে কি হবে, আমার সেখানে পাতাটা কি হবে, মানে ঝরে পড়ে যাওয়া কি হবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের কাজ কি, আনারসের ফুল ফোটাতেও সাহায্য করে কে, আমার এই অক্সিন হরমোন। এছাড়াও গাছের অ্যাপিকালি ইনক্রিজ, মানে গাছের যে অ্যাপেক্স মানে অগ্রভাগ থাকে, সেই অগ্রভাগ যে কাণ্ডগুলো বৃদ্ধি পায় বা মূল যে আমার মাটির ভেতর দিয়ে যে অগ্রসর হয় বা বৃদ্ধি পায়, এই বৃদ্ধিতেও সাহায্য করে কে, আমার এই অক্সিন হরমোন। তাহলে বেসিক্যালি গাছের হরমোন গুলো কোথা থেকে খরিত হয়, গাছের হরমোন গুলো কিন্তু খরিত হয় হলো আমার মেরিস্টেমাটিক টিস্যু বা ভাজক কলা থেকে। ভাজক কলা থেকে আমাদের কি হয় না, বিভিন্ন হরমোন খরিত হয়। সেকেন্ড আমাদের হরমোন দেখো, তার আগে দেখো এখানে যে ফটোট্রপিক আমি এক্ষুনি চলনের কথা বললাম সেটা ডিটেলসে দেওয়া আছে। দেখো সূর্যের আলো পড়ছে, তখন এইগুলো কি আমাদের অক্সিন হরমোন, পিঙ্ক কালারের যেগুলো আছে, আর এটা কি, এটা ধরো আমার গাছের কাণ্ড। তাহলে এই গাছের আয়নের মধ্যে এই যে আমার যে অক্সিন হরমোন গুলো আছে সেগুলো কি আমার যেদিকে আলোর উৎস সেই দিকে কি হচ্ছে, এগুলো অগ্রসর হচ্ছে, এবং এগুলো অগ্রসর হওয়ার ফলে কি এইদিকে আলো কি হবে, গাছটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অক্সিজেন হরমোন কি বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে এইদিকে কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবার সূর্যটা ধরো বেঁকে গেল, এই দিক থেকে আলোটা আসছে, তখন কি হবে, অক্সিন হরমোনটা ঠিক তার বিপরীত দিকে চলে যাবে, মানে ছায়াযুক্ত অঞ্চলে কি হবে, এই অক্সিন হরমোন গুলো কিন্তু সরে যাবে। এবার ছায়ার দিকে সরে গেলে কি হবে, যেই দিকে অক্সিজেন হরমোন হবে সেই দিকটা কি হবে, সেই দিকটা বাড়বে, এবং সেই দিকটা বাড়তে এই দিকটা বেশি বাড়বে, এই দিকটা কম বাড়বে, এবং বাড়তে বাড়তে সেটা কি হবে, এইভাবে সূর্যের দিকে কি হবে, বেঁকে যাবে। ঠিক আছে, এই চলনটাকে আমরা বলি
ট্রপিক চলন, সূর্য যদি উৎস হয় ফটোট্রপিক জ্বলন, যদি জল উৎস হয় হাইড্রোট্রপিক চলন, যদি আমার গ্র্যাভিটি উৎস হয় তাহলে জিওট্রপিক চলন। ট্রপিক চলনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এই ট্রপিক চলনে আমাদেরকে সাহায্য করছে অক্সিন হরমোন। তাহলে চলো এই অক্সিন হরমোন থেকে আমরা কতগুলো প্রশ্ন আমরা উত্তর খুঁজি, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন এক্সামে আমাদের অলরেডি কোশ্চেন করেছে। তাহলে চলো আমরা আনসার করি। তাহলে প্রথমে কি বলা যায়, প্রথম কোশ্চেন দেখো, ফলকে ঝরে পড়া থেকে রক্ষা করতে কোন হরমোন দায়ী? তাহলে ফলকে ঝরে পড়া থেকে রক্ষা করতে আমাদের কোন হরমোন দায়ী? এক্ষুনি বললাম অকাল পতন রোধ করতে সাহায্য করে কে? আমাদের এই অক্সিন হরমোন। তাহলে অপশন কি আমার? সি। সেকেন্ড কোশ্চেন দেখি, দেখো তোমার সামনে চলে আসছে, নিচের কোন বিবৃতিটি ভুল? কোনটা ইনকারেক্ট আমাদের খুঁজতে হবে। তাহলে প্রথম বিবৃতিটা কি বলা আছে? অক্সিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন, একদম ঠিক। সেকেন্ড বলেছে আমাকে কিন্তু ভুল খুঁজতে হবে, ঠিক খুঁজলে কিন্তু হবে না। সেকেন্ড বলেছে অক্সিন কোষের প্রসারণে সাহায্য করে। এক্ষুনি আমরা দেখলাম অক্সিন আমাদের কোষের প্রসারণ বা সেল ইলংগেশনে কিন্তু সাহায্য করছে, তাহলে এটাও কিন্তু ঠিক। থার্ড দেখো, IA হলো একটি প্রধান অক্সিন। অবশ্যই IA মানে কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অবশ্যই এটা আমাদের প্রধান অক্সিন, একদম ঠিক। ভীষণ ইম্পর্টেন্ট, কোশ্চেনটা আলাদা করেও জিজ্ঞেস করে। ফোর্থ বলেছে পাতা ও ফলের পতনে অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখো তো, পাতার ফলকে কি পাতা ও ফল কি অক্সিন হরমোনের সাহায্যে ঝরে পড়ে? না, পাতা ও ফল যাতে না ঝরে পড়ে, এই অকাল পতন থেকে রক্ষা করছে অক্সিন, না ঝরে পড়তে। ঠিক আছে, তাহলে এটা ঝরে পড়তে কিন্তু সাহায্য করে না। তাহলে এই অপশনটা কি আমাদের ভুল? তাহলে আমাদের অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি বৃদ্ধি বাধক বা গ্রোথ, আচ্ছা এটা বৃদ্ধি রোধক হবে, বৃদ্ধি রোধক বা গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করে না? মানে নিচের কোনটি বৃদ্ধি রোধক হরমোন নয় বা গ্রোথ ইনহিবিটর হরমোনস না? এর মধ্যে দেখো তো, ইথিলিন আমরা এক্ষুনি বললাম কি ইনহিবিটরের ঘরে। অ্যাসিটিক অ্যাসিড আমরা এক্ষুনি কোথায় পড়লাম? ইনহিবিটরের ঘরে। ডরমিন, ডরমিন আমরা পড়বো, ডরমিন হলো অ্যাসিটিক অ্যাসিডেরই একটা অপর নাম হলো ডরমিন। তাহলে ডরমিন আমাদের কি করে? বৃদ্ধি কি করে? বৃদ্ধিকে রোধ করতে সাহায্য করে। শুধু এক্ষুনি বললাম অক্সিনের আমাদের যে প্রাকৃতিক নাম সেটাকেও কিন্তু অনেক সময় অপশনে কাজে দেয়, মানে অপশন আমাদের দেয়, সেটা আমাকে দেখতে হবে যে আমাদের সেটা অপশন কিনা। তাহলে দেখো মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এইটা কি? এইটাই হলো আমাদের কারেক্ট নেম, যেটা আমাদের কি করে? বৃদ্ধি রোধক কিন্তু এই হরমোনটা না, এই হরমোনটা কি? বৃদ্ধি সহায়ক। এই হরমোনটা আমাদের বৃদ্ধি হতে সাহায্য করে, বৃদ্ধি সহায়ক হরমোন বা গ্রোথ প্রমোটার্স। এটা কি আমাদের? এটা হলো গ্রোথ প্রমোটার্স। ঠিক আছে, তাহলে গ্রোথ প্রমোটার্স কি? আমাদের IA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে নেক্সট আমাদের আরেকটা হরমোন এলো জিবরেলিন। তাহলে অক্সিনটা আমরা শর্টে একবার দেখে নিই। অক্সিন বেসিক্যালি কি? অক্সিন মানে হলো বৃদ্ধি পাওয়া। এটা কোথায় থাকে? এটা যে কোনো কাণ্ড বা মূলের অগ্রভাগে থাকে। এই হরমোনটা সাধারণত কি করে? এই হরমোনের অনেকগুলো কাজ থাকে। এই হরমোনের নাম যেটা সেটা হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IA, আর এর কেমিক্যাল পেয়ে যায় ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড Na240 245T, এছাড়াও IPA ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড বা IBA ইন্ডোল বিউটেনিক অ্যাসিড। এই সমস্ত হলো এর কৃত্রিম রূপ। এছাড়া আমার এর কাজ কি? যদি দেখি অক্সিন হরমোন প্রথমে আমাদের কি সেল ইলংগেশন বা কোষকে আমাদের কি করতে? বৃদ্ধি করতে সাহায্য করে, মূল এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, পার্থেনোকার্পি বা বীজবিহীন ফল তৈরিতে সাহায্য করে, আনারসের ফুল ফোটাতে সাহায্য করে। তাছাড়াও আমাদের এই অক্সিন হরমোন আমাদের কি করে? পাতা, ফুল, ফল এদের যে অকাল পতন বা প্রিম্যাচিওর ফলিংকে কি করে? প্রিভেন্ট করে, মানে অকাল পতনকে বাধা দিতে সাহায্য করে কে? অক্সিন। এছাড়াও ট্রপিক মুভমেন্ট বা ট্রপিক চলনেও সাহায্য করছে কে? আমার অক্সিন হরমোন। ঠিক আছে, চলো সেকেন্ড হরমোন জিবরেলিনটা দেখে নিই। জিবরেলিন
এই নামটা প্রথমে আসি কোথা থেকে এসছে। সায়েন্টিস্ট ইয়াবুটা এবং হায়াশি এরা 1939 সালে একটি উচ্চ শ্রেণীর উদ্ভিদ, মানে ধরো ধানের মধ্যে এক প্রকার ফাঙ্গাস দেখতে পায়, যেটা কি করে ধানের একটা রোগ সৃষ্টি করতে সাহায্য করে, যে রোগটার নাম হলো ফুলিশ রোগ। এই ছত্রাকটার নাম কি? জিববেরেলা ফুজিকরি। এই জিববেরেলা ফুজিকরির মধ্যে কিন্তু তিনি প্রথম এই জিববেরেলিন হরমোনটি কিন্তু লক্ষ্য করেছিলেন। তাই এই জিববেরেলার নাম থেকে এই হরমোনটার নাম হয়েছে জিববেরেলিন। তাহলে জিববেরেলিন হরমোনটা কোথায় দেখা গেছিল? একটা ফাঙ্গাসে। সেই ফাঙ্গাসটার নাম কি? জিববেরেলা ফুজিকরি। ঠিক আছে, এই ফুজিকরি বা এটাকে আমরা আরেকটা নাম বলি জিববেরেলা ফুজিকিউরোই। ঠিক আছে, এটা কি বলি? জিববেরেলা ফুজিকিউরোই। এই যে জিববেরেলা ফুজিকিউরোই যে আমার ফাঙ্গাসটা রয়েছে, এই ফাঙ্গাসটা বেসিক্যালি কি করে? এক্ষুনি বললাম ধান গাছে এক প্রকার রোগ সৃষ্টি করে, যার নাম কি? ফুলিশ রোগ। ঠিক আছে, এইবার দেখো এই প্রকারভেদ। এটা কিন্তু প্রায় 100 থেকে 150 রকমের কিন্তু আমার জিবরেলিনের টাইপ রয়েছে। GA1, GA2, GA3। প্রথম যেটা জিবরেলিন দেখা গেছিল সেটা হলো GA3। ঠিক আছে, ফার্স্ট দেখা গেছিল। জিবরেলিনের আমার কেমিক্যাল নেম কি? সেটা হলো জিব্রেলিক অ্যাসিড। জিব্রেলিক অ্যাসিড। তাহলে এটা কি প্রকৃতির হবে? অবশ্যই আমার আম্লিক বা অ্যাসিড প্রকৃতির হবে, এবং এটা কি? নন পোলার চলনে এটা সাহায্য করে। তাহলে এটা কি? কোনো পোলার চলন না, এটা নন পোলার চলনে সাহায্য করে। তাহলে জিব্রেলিনের প্রধান কাজ যদি দেখি, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে, মানে সিড ডরম্যান্সি ব্রেকডাউনে সাহায্য করে কি? আমার জিব্রেলিন। এটা মানে কি বলছি, ধরো তুমি বাজার থেকে ছোলা নিয়ে এলে, ছোলা কিন্তু অঙ্কুরিত হয়নি, ছোলা কিন্তু ছোলার মতো, ছোলা কি এক প্রকার ধরো বীজ, ছোলা কিন্তু ছোলার অবস্থায় আছে, ওটা অঙ্কুরিত হয়ে ওখান থেকে কিন্তু কোনো রকম আমার কাণ্ড বেরোয়নি। তাহলে এই যে বীজটা আনলাম, বীজটা এখন কি ঘুমন্ত অবস্থায় আছে। এই বীজটার এই ঘুমন্ত অবস্থাকে আমরা বলি কি? ডরমেন্সি। ডরমেন্সি মানে মনে রাখবে বীজের স্লিপিং স্টেজ, যেখানে বীজ কি ঘুমন্ত অবস্থায় থাকে। সেই সময় কিন্তু বীজের যে বিভিন্ন রকম এই যে গাছ বৃদ্ধি হওয়া, কাণ্ড বেরোনো, পাতা বেরোনো, এই সমস্ত কি বন্ধ থাকে। ঠিক আছে, মানে কি করে? ঘুমায়। আমরা যখন ঘুমাই আমরা কথা বলি না, আমাদের সমস্ত অ্যাক্টিভিটি মানে কি বাহ্যিক যে এক্সটেরিয়র অ্যাক্টিভিটি সেগুলো কি আমাদের সেগুলো একদম বন্ধ থাকে। ঠিক তেমনি এরও তাই যে এক্সটেরিয়র অ্যাক্টিভিটি মানে যে বীজের সুপ্তাবস্থা থাকা, মানে তার যে এক্সটেরিয়র অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু কি থাকছে? বন্ধ থাকছে। ঠিক আছে, সেগুলি ঘুমন্ত অবস্থায় থাকছে। তাহলে এই ঘুমন্ত অবস্থায় থাকা বীজকে জাগাতে সাহায্য করছে কে? জিবরেলিন। ও কি করছে? ডরমেন্সিকে ব্রেক ডাউন করছে, এবং তাছাড়াও কি করছে? অঙ্কুরোদ্গমে সাহায্য করছে, মানে এই যে সিড বা বীজের জার্মিনেশনে হেল্প করছে কে? আমার এই জিবরেলিন। ঠিক আছে, সেকেন্ড কি? পর্ব মধ্য বা ইন্টারনোড কোষের বৃদ্ধি ও কাণ্ডের দীর্ঘায়নে সাহায্য করছে। ইন্টারনোড মানে কি? এটা একটা নোড, আর ধরো এটা একটা নোড, এই দুটো নোডের মাঝখানে যে বৃদ্ধি, তাতে সাহায্য করছে কে? জিবরেলিন। ঠিক আছে, থার্ড কি? চারা গাছের বৃদ্ধি, সিডিং গ্রোথে সাহায্য করছে কে? জিবরেলিন। ফোর্থ কি কাজ করছে? দীর্ঘ দিবা বা শৈত্য প্রয়োজনে ফুল ফোটাতে, মানে কি করছে? বোল্টিং এ সাহায্য করছে। তাহলে জিবরেলিন কি করছে? ফুল ফোটাতেও কিছুটা সাহায্য করে। এছাড়া বোল্টিং হলো ওয়ান টাইপ অফ প্ল্যান্ট রিপ্রোডাকশন। তো এই প্ল্যান্ট রিপ্রোডাকশন বা বোল্টিং এও কিন্তু সাহায্য করছে কে? আমার এই জিবরেলিন। ঠিক আছে, তাহলে চলো জিবরেলিনের কাজটা আমরা একবার রিভাইজ দিয়ে নিই। তাহলে ফার্স্ট কি? জিবরেলিন আমরা এক প্রকার আম্লিক, নন পোলার আম্লিক। এর যদি আমি নাম দেখি জিবরেলিক অ্যাসিড, এটাকে শর্টে আমরা GA বলি। এর কিন্তু অনেক টাইপ থাকে, প্রায় 100 থেকে 150টা টাইপ থাকে। তার মধ্যে টাইপ 3 যেটা GA3, এটা প্রথম দেখেছিলেন আমাদের দুজন বিজ্ঞানী, যার নাম হলো ইয়াবুটা এবং হায়াশি। কত সালে? 1939 সালে। ঠিক আছে, এই যে
এটা কোথায় দেখেছিলাম? ধান গাছে এক প্রকার রোগ সৃষ্টি করেছিল, এক প্রকার ফাঙ্গাস, যাকে আমরা কি বলি? জিব্বেরেলা ফুজিকিউরোই। এই জিব্বেরেলা ফুজিকিউরোই এরা যে রোগটা সৃষ্টি করেছিল, এই রোগে কিন্তু প্রথম আমাদের এই জিব্বেরেলা ফুজিকিউরোই যে ছত্রাক, তার মধ্যে কিন্তু প্রথম দেখতে পাওয়া গেছিল এই হরমোনটাকে, যার নাম অনুসারে আমরা নামকে দিয়েছি জিব্বেরেলিন। ঠিক আছে, কাজ কি? কাজ হলো প্রথম সিডে ডরমেন্সিটাকে ব্রেকডাউন করতে সাহায্য করে, মানে সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। বীজটাকে অঙ্কুরোদ্গম বা অঙ্কুরিত হতে সাহায্য করে। থার্ড হলো দুটো এন্টারনোডের মাঝে কাণ্ডটাকে বৃদ্ধিতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে, বোল্টিং নামক রিপ্রোডাকশনে সাহায্য করে। তাছাড়াও সিড বা বীজের যে বৃদ্ধি বা বীজের গ্রোথকে কি করে সাহায্য করে হলো আমাদের জিব্বেরেলিন। ঠিক আছে, তো চলো জিব্বেরেলিন থেকে আমরা কতগুলো কোশ্চেনের আনসার করি। ফার্স্ট কোশ্চেন দেখো এখানে করা আছে, কোন হরমোন উদ্ভিদ সুপ্তাবস্থা বা ডরমেন্সি ভাঙতে সাহায্য করে? তাহলে এর মধ্যে কোনটা ডরমেন্সি ভাঙতে সাহায্য করে? আনসার হবে অবশ্যই জিব্বেরেলিন। এবং এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রায়শই জিজ্ঞেস করে, তো অবশ্যই দেখবে ভালো করে। তারপর gibberellins were first isolated from a fungus named, তাহলে জিব্বেরেলিন কোন ফাঙ্গাস থেকে ফার্স্ট আইসোলেট করা হয়েছিল? তাহলে কোন ফাঙ্গাস? এক্ষুনি নাম দেখো আছে জিব্বে, তাহলে কি জিব্রেলা ফুজিকিউরোই, এখান থেকে কিন্তু ফার্স্ট আমার অবজার্ভ করা হয়েছিল জিব্বেরেলিন হরমোনকে। থার্ড, elongation of কি না roseted plant বা bolting is induced by, তাহলে এই যে বোল্টিং, এই বোল্টিং এ কোন হরমোন সাহায্য করে? আমার জিব্বেরেলিন হরমোন সাহায্য করে। নেক্সট দেখি, নেক্সট আমাদের কোশ্চেন দেখো আছে, জিব্বেরেলিন প্রমোট সিড জার্মিনেশন জার্মিনেশন বাই, তাহলে সিড জার্মিনেশন কে প্রমোট করতে সাহায্য করে কে? এক্ষুনি বললাম, যেটা হলো জিব্বেরেলিন, তাই তো? তাহলে এখানে বলেও দিয়েছে জিব্বেরেলিন প্রমোট সিড জার্মিনেশন বাই, কিসের দ্বারা? ইনহিবিটিং অ্যামাইলেজ ইনহিবিট করে না, অ্যামাইলেজ কে প্রমোট করে, নট ইনহিবিট। অ্যামাইলেজ কে বাধা দেয় না, অ্যামাইলেজ কে প্রমোট করা মানে অ্যামাইলেজের সাহায্যে কিন্তু ওর কি হয়? সিড জার্মিনেশন হয়। তাহলে অ্যামাইলেজ কে বাধা দিলে সিড জার্মিনেশন কি করে হবে? ভুল। সেকেন্ড, প্রমোটিং সিড ডরমেন্সি, সিড ডরমেন্সি মানে কি? বীজকে ঘুমাতে দেওয়া, তাহলে বীজকে যদি ঘুমাতেও প্রমোট করে তাহলে সেটা অঙ্কুরিত হবে কি করে? ভুল। থার্ড দেখি, স্টিমুলেটিং হাইড্রোলাইটিক এনজাইমস লাইক আলফা অ্যামাইলেজ, অবশ্যই আলফা অ্যামাইলেজ নামক হাইড্রোলাইটিক এনজাইমের সাহায্যে স্টিমুলেট হয়ে কি হয় না সিড জার্মিনেশন হয়। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা ধরো একটা পাত্রে ছোলা দিয়েছি, তার মধ্যে জল দিয়ে আমরা সেটাকে কিছুদিন রাখলাম, কিছুদিন পর দেখবে ওই ছোলাটা কি হয়েছে? অঙ্কুরিত হয়েছে এবং সেখান থেকে কি হয়েছে? কাণ্ড বেরিয়েছে। তার মানে এই অঙ্কুরিত হচ্ছে কখন? ছোলার মধ্যে যখন জলটা প্রবেশ করছে, মানে আমাদের কি ওয়ান টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম সেই সময় কি হচ্ছে? অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং সেই অ্যাক্টিভেটেডটাই আমাদের অ্যাক্টিভেট হয়ে সেটা কিসে স্টিমুলেট করছে? সিড জার্মিনেশনে হেল্প করছে। তাহলে সিড জার্মিনেশনে তাকে অ্যাক্টিভেট হতে কে সাহায্য করছে? আমার জিব্বেরেলিন হরমোন সাহায্য করছে। ক্লিয়ার? ফোর্থ দেখি, অবশ্যই এটা ভুল হবে, যেহেতু আমার একটা কারেক্ট হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই ভুল হচ্ছে। তাও দেখে নি, ইনহিবিটিং এমব্রায়ো গ্রোথ, যদি এমব্রায়ো গ্রোথে বাধাই দেয় তাহলে সিড জার্মিনেশন কি করে হবে? তাহলে এটাও কি আমার ভুল। নেক্সট দেখি, নেক্সট হলো সাইটোকাইনিন। সাইটোকাইনিনকে যদি ভালো করে দেখি, দেখো নামের প্রথমে সাইটো আছে, সাইটোকাইনিনটা সাইটোলজির সঙ্গে মিল আছে না? আর ভালো করে দেখো, সাইটোলজি আমরা কোথায় পড়েছিলাম? সেলে পড়েছিলাম। সাইটোলজি কি? সাইটোলজি হলো স্টাডি অফ সেলকে আমরা কি বলি? সাইটোলজি বলি। স্টাডি অফ সেল, কোষ নিয়ে পড়াকে আমরা সাইটোলজি বলি। তাহলে এই সাইটোকাইনিন কথাটা কোথাও না সেলের সঙ্গে যুক্ত না? তাহলে যেখানে কোষ রিলেটেড কোনো কোশ্চেন আসবে সেখানে কোন হরমোন সাহায্য করে? সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, তাহলে দেখো সাইটোকাইনিন হরমোন অধিক মাইটোসিস প্রক্রিয়া
তাহলে যখন মাইটোসিস প্রক্রিয়া হয়, মাইটোসিস প্রক্রিয়াটা কি? ধরো আমার হাত আছে, ছোটবেলায় কি হাতটা এত বড় ছিল? নিশ্চয়ই না। আমাদের সবার ছোটবেলায় কি হাত ছোটই ছিল? সেটা আস্তে 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 বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে 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 এখন আমার এইরকম সাইজে হাতটা হয়েছে, তাই তো? এবার এমনি এমনি তো বাড়ছে না। দেখো আমাদের শরীর অসংখ্য কি কোষ নিয়ে তৈরি। ছোটবেলায় যখন হাতটা এইটুকু ছিল, তাহলে আমাদের কোষটা এইটুকুই ছিল। এবার সেই কোষগুলো নিশ্চয় কি হয়েছে? কোষগুলো নিশ্চয় সংখ্যায় বেড়েছে। একটা কোষ দুটো কোষে পরিণত হয়েছে, দুটো কোষ চারটে কোষে পরিণত হয়েছে। এইভাবে কোষ বাড়তে বাড়তে কি হয়েছে? হাতটাও বেড়েছে, তাই তো? ঠিক তেমনি এই যে একটা কোষ যখন, এবং হাতের তো কোথাও আলাদা কিছু নেই, সেম ভাবে বেড়েছে। তাহলে এই যে এক টাইপের অফ কোষ বা এক টাইপের অফ মাদার সেল যখন দুটো ডটার সেল তৈরি করে, এবং সেটা কি হবে? একদম আইডেন্টিক্যালি, মানে একদম সিমিলার ডটার সেল যদি তৈরি করে, একটা থেকে যদি দুটো তৈরি হয়, আবার এই দুটো থেকে কটা তৈরি হবে? চারটে হবে। আবার এই চারটে থেকে আমার কটা হবে? আবার এই চারটে থেকে দেখো তো 16টা হবে, তাই তো? এই চারটে থেকে আবার কত হবে? এই চারটে হয়েছে, এই চারটে আবার কি হবে? আবার দ্বিগুণ আকারে বাড়বে, মানে আবার কি হবে? আবার দ্বিগুণ আকারে বাড়া মানে দেখো 1 2 3 4 5 6 7 8টা হবে। এই 8টা থেকে আবার 16টা হবে, 16টা থেকে 32টা হবে। এইভাবে কি হবে? সেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে সেলটা কি আমার 2n আকারে বাড়তে থাকছে, তাই তো? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে কটা হচ্ছে? 8টা, 8টা থেকে কটা হচ্ছে? 16টা, 16টা থেকে 32টা। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের কি হচ্ছে? সেল সংখ্যা বাড়তে থাকছে মাইটোসিসের পদ্ধতিতে। এবং এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হচ্ছে? উদ্ভিদেরও বৃদ্ধি করছে, এবং আমাদের প্রাণীর বৃদ্ধি হচ্ছে। প্রাণীর বিভিন্ন আমাদের হাত পা বিভিন্ন অর্গানে যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেইভাবে কিন্তু উদ্ভিদেরও কিন্তু বিভিন্ন পার্টসের কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে এই মাইটোসিস প্রক্রিয়ায়। আর এই মাইটোসিস প্রক্রিয়া হতে সাহায্য করছে কি? আমার এই সাইটোকাইনিন হরমোন। তাহলে চলো আমরা এই সাইটোকাইনিন সম্বন্ধে একটু কিছু জেনে নিই। এটা উৎস কোথায়? যেখানে দ্রুত কোষ বিভাজন হয়, অর্থাৎ মূলের অগ্রভাগ, কচি ফল, এই সমস্ত জায়গায় কিন্তু সাইটোকাইনিন দেখতে পাওয়া যায়। সাইটোকাইনিনের কেমিক্যাল নেম যদি বলি, সাইটোকাইনিনের কেমিক্যাল নেম হলো কাইনিন। কি নাম? কাইনিন। ঠিক আছে। এর প্রাকৃতিক রূপ কি? জিয়াটিন। এছাড়া আইসোপেন্টাইনিল অ্যাডেনিন। তাহলে আইসোপেন্টাইনিল অ্যাডেনিন নামেও কিন্তু এটা আমাদের। এছাড়াও মনে রাখবে, সব থেকে আমার মনে রাখা হয় এবং যেটা পরীক্ষায় দেয় সেটা হলো এই কাইনিনের কথাই কিন্তু পরীক্ষায় আমার বেশি দেয়। কৃত্রিম রূপ কি আছে? কাইনেটিন। এছাড়াও আছে কি আমার বেনজালার D9। ঠিক আছে, এইগুলো হলো কৃত্রিম রূপ। কৃত্রিম রূপ সাইটোকাইনিন না পড়লেও চলবে, প্রাকৃতিক রূপ পড়বে, কিন্তু কাইনিনটা মনে রাখবে। কেমিক্যাল নেম বেসিক্যালি আমরা কাইনিনে আমরা অভ্যস্ত। এবার দেখো কার্যাবলী যদি দেখি, সাইটোকাইনিন অবশ্যই যেখানে কোষ রয়েছে, সাইটোকাইনিন কি করে? সেলকে কি করে? সেলের পরিমাণ বাড়াতে সাহায্য করে, কোষের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তাহলে আমার এর ফার্স্ট কাজ কি হবে? পার্শ্বীয় এবং অস্থানিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, মানে ল্যাটারাল শুট, মানে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুতে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। যেমন দেখো অক্সিন কি বললাম? অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। আমার জিবেরেলিন কোথায় বললাম? ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। এটা কি আমাদের ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। এটা কি করে? আমাদের পার্শ্বিক এবং অস্থানিক মুকুলে সাহায্য করে। গাছটা এই ছিল, কিছুদিন পর দেখলাম গাছটা এই মোটা হয়ে গেল। এটাতে সাহায্য করছে কি? আমার সাইটোকাইনিন। ঠিক আছে। এছাড়াও গাছটা বৃদ্ধি হতেও সাহায্য করছে কি? সাইটোকাইনিন। অবশ্যই ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, মানে কি কোষগুলো আস্তে আস্তে বিভাজিত হয়ে 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 কি হচ্ছে? বেশি সংখ্যায় উৎপন্ন হচ্ছে, এইটুকুটা আবার দ্বিগুণ, আবার এরকম করে কি হচ্ছে? আস্তে আস্তে বাড়তে থাকছে। অক্সিন দ্বারা সৃষ্ট অগ্রমুকুলের প্রাধান্য, মানে অ্যাপিকাল ডমিনেন্স কি করে? কি করে? রোধ করতে সাহায্য করছে। এছাড়াও মনে রাখবে সাইটোকাইনিন কিন্তু অক্সিনের ফ্রেন্ড। কার ফ্রেন্ড? অক্সিনের ফ্রেন্ড। অক্সিনকে বিভিন্ন কাজে সাহায্য করে কি? আমার সাইটোকাইনিন। অক্সিনকে বিভিন্ন কাজে সাহায্য করে কি? আমার সাইটোকাইনিন। তাহলে এটা কি হচ্ছে? অক্সিনকে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এর জন্য এটা আমাদের কি? প্রোমোটার্স, নট ইনহিবিটার্স। ওকে। আচ্ছা, ফোর্থ কি? পাতায় ক্লোরোপ্লাস্ট গঠনে উদ্দীপনা যোগায় এবং বার্ধক্য বিলম্বিত করে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? প্লাস্টিকে।
তাই তো। আর এই প্লাস্টিড কোথায় থাকে? কোষে। তাহলে কোষ রিলেটেড কোনো কোশ্চেন দিলে সেখানে আমার কে আসবে? সাইটোকাইনিন। তাহলে পাতার ক্লোরোপ্লাস্ট গঠনে সাহায্য করে, সেই সঙ্গে বার্ধক্য। কে যে আমি বললাম না, বাড়ি থেকে চারা গাছ বাইরে থেকে নিয়ে এলাম, কিছুদিন পর দেখলাম চারা গাছটা, একদিন পরে দেখলাম চারা গাছটা পাতাটা এইটুকু আছে তাও হলুদ হয়ে যাচ্ছে, দিয়ে ঝরে পড়ে গেল। এই যে গাছের পাতাটা হলুদ হয়ে গেল, মানে কি গাছের পাতাটা বার্ধক্য হয়ে গেল। এই বার্ধক্য আসতে দেয় না কে? সাইটোকাইনিন। তখন আমাকে কি করতে হবে? ওটাতে সাইটোকাইনিন কি করতে হবে? আমাকে ইনজেক্ট করতে হবে। যদি সাইটোকাইনিন ইনজেক্ট করি তাহলে কি হবে? বার্ধক্য বিলম্বিত করবে এবং ওই মানে অকালে কি হয়ে যাবে? বার্ধক্য হয়ে পড়বে না আমার কাছে যে কোনো অংশ, সেটা ফুল হোক, ফল হোক বা পাতা হোক। ঠিক আছে, তাহলে এইগুলোতে আমাদের সাইটোকাইনিন সাহায্য করে। সাইটোকাইনিনও চলে একবার পড়ে নি। সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি? কাইনিন। ওকে, এই সাইটোকাইনিনকে যদি দেখি, সাইটোকাইনিন যেখানে যেখানে সাইটোকাইনিন কি করে? কোষের বৃদ্ধিতে সাহায্য করে। তো কোষের বৃদ্ধি মানে কি করে হয়? মাইটোসিস প্রক্রিয়ার সাহায্যে কোষের বৃদ্ধি হয়। তাহলে সেখানে কোন হরমোন ক্ষরিত হয়? সাইটোকাইনিন। সাইটোকাইনিন সাধারণত ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু থেকে ক্ষরিত হয়। এটি সাধারণত স্থানিক এবং অস্থানিক পার্শ্বস্থ কি হয়? বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আমার গাছের বিভিন্ন অংশের বার্ধক্যকে বিলম্বিত করে। সাইটোকাইনিন আমাদের কি করে? প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্টের কি করে? গঠনে উদ্দীপনা যোগায়। এছাড়াও এটা অক্সিনকে কি করে? সাহায্য করে। ঠিক আছে, এবার দেখো আমি যদি তিনটে কথা বলি, অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন, এই তিনটে যদি আমরা ভালো করে দেখি, তার মধ্যে কিন্তু অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, আমি যেটাই জানি আমাদের শরীরে সমস্ত কিছুর মূলে কোন কোন এলিমেন্ট আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, তাই তো। তাহলে আমরা যদি অক্সিজেন দেখি, এখানে আমার মূলত কোন কোন হরমোন রয়েছে? এখানে রয়েছে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে। ঠিক আছে, জিবরেলিন যদি দেখি, এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। সাইটোকাইনিনের মধ্যে কারা আছে? কার্বন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এই আমাদের গঠন তো এই চারটে এলিমেন্ট মেন। তাই এই চারটে এলিমেন্টের মধ্যে দেখো শুধুমাত্র জিবরেলিনে আছে যেখানে কি থাকে না? নাইট্রোজেন থাকে না। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় তোমাদের নাইট্রোজেন বিহীন হরমোন কি, তাহলে आंसर কি হবে? জিবরেলিন। ঠিক আছে, তাহলে বাকি অক্সিন আর যদি সাইটোকাইনিন দেখি, সেখানে কিন্তু নাইট্রোজেন থাকে, আর সবগুলোতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো সব ক্ষেত্রে আমাদের কি বর্তমান। ওকে, তাহলে চলো সাইটোকাইনিনে আমি কতগুলো কোশ্চেন আনসার করে নিই। সাইটোকাইনিনের প্রথমে দেখো আমাদের যেটা দিয়েছে সেটা হলো আরএনএ এবং প্রোটিন তৈরিতে কোন হরমোন সাহায্য করে। এবার আরএনএ আর প্রোটিন কোথায় থাকে? সেল বা কোষে থাকে। আরএনএ আর প্রোটিন সেল বা কোষে থাকে। আরএনএ প্রোটিনটা সিনথেসাইজ করে, যেমন আমাদের রাইবোসোম করে, অনেক কিছু করে। তাহলে আমাদের দেখো এই আরএনএ আর প্রোটিন তৈরিতে কোন হরমোন সহায়ক? তাহলে যেখানে কোষ আছে, কোষের ভেতরে আমাদের কোষের ভেতরে কিছু পার্টস এর কথা বলা হয়েছে, সেখানে আমাদের অবশ্যই কে আসবে? সাইটোকাইনিন। তাহলে এখানে কে সাহায্য করবে আমাদের? সাইটোকাইনিন। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনে আমাদের বলেছে অক্সিনের উপস্থিতিতে কোন হরমোন কোষ বিভাজন এবং বিকাশে সাহায্য করে। যেখানেই কোষ সেখানেই আমার কে? সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন আমাদের এক্ষুনি বললাম মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে আমাদের কি করে না? সাইটোকাইনিন কোষ বিভাজনে এবং বিকাশে কি করছে? সাহায্য করছে। নেক্সট চলো, নেক্সট আমরা পড়বো এবার যেটা আমরা নাম জানি, সেটা কি? গ্রোথ ইনহিবিটর। গ্রোথ ইনহিবিটর মানে বৃদ্ধি রোধক আমাদের হরমোন পড়বো, যেটা হলো ইথিলিন। এবার আমি তো এতক্ষণ বললাম বৃদ্ধি রোধক, কিন্তু ইথিলিনের মধ্যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যও আছে। ইথিলিন যেমন আমাদের ইনহিবিটর হিসেবে কাজ করে, ঠিক সেই ভাগ ছাড়াও আমাদের ইথিলিন কিন্তু প্রোমোটারস হিসেবেও কাজ করে। যদি কোশ্চেন দেয় যে কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি রোধ এবং বৃদ্ধিকে কি করতে? প্রমোট করতে, তাই তো সাহায্য করছে কোন হরমোন? সেটা কি হবে? আমার ইথিলিন হবে। ইথিলিন কি? ইথিলিন হলো আমাদের বেসিক্যালি একটা গ্যাসীয় হরমোন। ভীষণ কোশ্চেন দেয়, ইথিলিন একটা গ্যাসীয় হরমোন। এখানে লেখা আছে দেখো, এটি একসাথে বৃদ্ধি বর্ধক বা বৃদ্ধি সহায়কও বলতে পারি এটাকে, সহায়ক এবং বৃদ্ধি রোধক। এটাকে বৃদ্ধি বাধক মানে যে বাধা দেয়, বা এটাকে তুমি আরেকটা ভাবে লিখতে পারো বৃদ্ধি রোধক।
বৃদ্ধি বাধক বা বৃদ্ধি রোধক হিসেবে কাজ করে কে, সেটাও কে, আমার ইথিলিন। ইথিলিনের মধ্যে ডুয়েল নেচারও দেখতে পাওয়া যায়। হরমোনের মনে করো তো, হরমোনের একটা কাজ কি, ডুয়েল নেচার। ঠিক তেমনি ইথিলিনের, এই ইথিলিন হরমোনেরও কাজ দেখো ডুয়াল নেচার, তাই না, দ্বৈত সত্তা রয়েছে ইথিলিনের মধ্যে। এছাড়াও ইথিলিন কোথায় দেখতে পাওয়া যায়, ইথিলিন সাধারণত পক্ক ফল, এছাড়া বার্ধক্যের দিকে অগ্রসর হওয়ার টিস্যুর মধ্যে দেখতে পাওয়া যায় হলো ইথিলিন, মানে পেকে যাওয়া ফল বা এই পার্টসটা বার্ধক্য বা বয়স হয়ে গেছে উদ্ভিদের যে পার্টসটা, তা সেই সমস্ত টিস্যুতে দেখতে পাওয়া যায় কি, আমার ইথিলিন। ঠিক আছে, এই ইথিলিনের কাজ দেখে নি। ইথিলিনের মেইন কাজ, ইথিলিন কিন্তু আমাদের ফলকে পাকতে সাহায্য করে। একটা জিনিস তোমাকে আমি সবাইকে বলেছি, তুমি বাড়িতে দেখো যে একটা তুমি কিছু পাকা কলা নিয়ে এসছো, একদম হলুদ পাকা কলা নিয়ে এসছো, তার পাশে একটা কাঁচা কলা রেখে দিয়েছো। একদিন পর দেখো, একদিন না, একদিন পরে দেখো কাঁচা কলাটা কি যাবে, পেকে যাবে। এই যে আমাদের বলি না যে বেশি পাকা বাচ্চাদের সঙ্গে মিশবি না, তুই পেকে যাবি। এটা কিন্তু শুধু আমাদের মধ্যে হয় না, এটা কিন্তু ফলে বা গাছের মধ্যে হয়। আর এই পাকতে সাহায্য করছে কে, ইথিলিন। ইথিলিন কি করবে, ইথিলিন যেহেতু গ্যাসিয়াস হরমোন, ওই যেগুলো পাকা কলা আছে তার মধ্যে ইথিলিন বিদ্যমান, তো সেখান থেকে ইথিলিন কোথায় যাবে, কাঁচা কলার মধ্যে যাবে, এবং কাঁচা কলাকে কি করবে, পাকতে সাহায্য করে দেবে। তাহলে কি করে, ফলকে দ্রুত পাকতে সাহায্য করে আমার ইথিলিন। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষি হরমোনের ক্ষেত্রে। এই যে আমরা ইথিলিন ইনজেক্ট করে দিই, ফল পেকে গেল, তাই তো। পাতা ফুলের বার্ধক্য, পাতা এবং ফুলের বার্ধক্যতে সাহায্য করে ইথিলিন। এছাড়াও পতনকে ত্বরান্বিত করে। এই যে পাতা আস্তে আস্তে কি হয়ে গেল, হলুদ হয়ে গেল এবং সেটা কি ঝরে পড়ে গেল, এর একটা কারণ কি, ইথিলিন হরমোন। ঠিক আছে, থার্ড কি, বৃদ্ধি ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙে। দেখো এটা কি, ইনহিবিটর বা বাধা প্রদানে সাহায্য করছে গ্রোথকে, তাই তো। পাতাকে কি করছে, খুব তাড়াতাড়ি কি করছে, বয়স বানিয়ে দিচ্ছে, মানে কি বার্ধক্য এনে দিচ্ছে, আর সেই সঙ্গে কি ঝরে ফেলতে সাহায্য করছে। তাহলে এটা কি, গ্রোথ আর ডেভেলপমেন্টের ইনহিবিটর বা বাধা দায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আবার দেখো বীজ আর মুকুলের সুপ্তাবস্থা ভাঙছে, মানে ডরমেন্সি কি করছে, এখানে ব্রেকডাউন করছে, ডরমেন্সিকে ব্রেকডাউন করছে, তাই তো, ব্রেকডাউন করছে, তাই তো। তাহলে যখন ডরমেন্সিকেও ব্রেকডাউন করছে, এখানে কি হচ্ছে, ডরমেন্সিকেও ব্রেকডাউন করছে। ডরমেন্সিকে ব্রেকডাউন করা মানে, ডরমেন্সিকে ব্রেকডাউন করা মানে এখানে কি হচ্ছে, ও জিবরেলিনে সাহায্য করছে। কাকে সাহায্য করছে, জিবরেলিন, তাই না। ঘুম থেকে বীজকে তুলে দিচ্ছে, তাহলে জিবরেলিনকে সাহায্য করছে। তাহলে এখানেও কি হিসেবে কাজ করছে, প্রমোটার্স হিসেবে কাজ করে। তাহলে দেখো একদিকে কিন্তু ইনহিবিটর, একদিকে কিন্তু প্রমোটার, দু রকমেরই নেচার কিন্তু ওর মধ্যে বর্তমান। ঠিক আছে, এছাড়াও আমার কি, দেখো মূল ও মূলরম গঠনে উদ্দীপনা জগায় এবং ফলে শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে ফলে যে অ্যাবজর্পশন, জল বা ধরো আমার মূলরমের যে অ্যাবজর্পশন, এটাতেও কিন্তু সাহায্য করে, আমার জল অ্যাবজর্পশনে সাহায্য করে কি, ইথিলিন। ঠিক আছে, আর ফলে কি করছে, শোষণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে। দ্বিবীজপত্রী উদ্ভিদে অ্যাপিকাল হুক গঠনে সাহায্য করে কে, আমার এই ইথিলিন। তাহলে ইথিলিনের কাজ কি, প্রথম কাজ হলো ফলকে পাকতে সাহায্য করে। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো এ কিন্তু উদ্ভিদের বিভিন্ন অংশকে বার্ধক্যতে ত্বরান্বিত করে, সেই সঙ্গে সেটাকে ঝরে পড়তেও কিন্তু সাহায্য করে ইথিলিন। থার্ড কি, থার্ড হলো জিবরেলিনকে সাহায্য করে কিসে, বীজের সুপ্তাবস্থা ভাঙতে, মানে বীজকে ঘুম থেকে তুলে দিতে সাহায্য করে কে, ইথিলিন। ফোর্থ কি, এটা কিন্তু আমাদের বীজের জার্মিনেশনে কিন্তু বাধা দেয়, অঙ্কুরোদ্গমে বাধা দেয় ইথিলিন। ফিফথ কি, ফিফথ হলো ইথিলিন কিন্তু আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের অ্যাপিকাল হুক প্রডিউসে কিন্তু সাহায্য করে। আর সিক্স কি, এটা ফলের শোষণ ক্ষমতা বাড়ায়, এছাড়া মূলরমের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কে, আমার ইথিলিন। ঠিক আছে, আর ইথিলিন কি বেসিক্যালি এটা গ্যাসিয়াস হরমোন, যেটা প্রোমোটার্স এবং ইনহিবিটরস দু রকমের নেচার যার মধ্যে অবস্থিত, মানে ডুয়াল নেচার কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়, একদিকে ভালো একদিকে খারাপ। নেক্সট,
ইথিলিন থেকে ধরো কতগুলো কোশ্চেন আমরা আনসার করে নিই। ফার্স্ট কোশ্চেন, নিচের কোন হরমোনটি গ্যাসীয় হরমোন? বলো, আনসার হবে ইথিলিন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়শই আমার জিজ্ঞেস করে। নেক্সট, ফল পাকানোর জন্য কোন উদ্ভিদের হরমোন দায়ী? দেখো তো, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ফল পাকাতে সাহায্য করে আমার ইথিলিন হরমোন। এইবার চলো আমরা লাস্ট আমাদের এই প্রোমোটার্স আর ইনহিবিটার্স এর মধ্যে ইনহিবিটার্স এর লিস্টে লাস্ট আমরা পড়বো অ্যাবসেসিক অ্যাসিড। নামেই আছে অ্যাবসেসিক মানে কি অ্যাবসেশন, অ্যাবসেশন মানে কি ঝরে পড়া, মানে যেই হরমোন আমাদের যে কোনো পাতা ফুল মলকে ঝরে ফেলতে সাহায্য করবে সেটাই হলো অ্যাবসেসিক অ্যাসিড। সেই হরমোনটাকে বলি অ্যাবসেসিক অ্যাসিড। এই অ্যাবসেসিক অ্যাসিড বা বৃদ্ধি বাধক হরমোন বা বৃদ্ধি রোধক হরমোন বা ইনহিবিটার্স হলো এর প্রকৃতি অরিজিনাল। এই অ্যাবসেসিক অ্যাসিড আমরা বললাম ক্যারোটিনয়েডস এর মধ্যে অন্তর্ভুক্ত। এই অ্যাবসেসিক অ্যাসিডের অপর নাম কি? স্ট্রেস হরমোন। ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাবসেসিক অ্যাসিডকে বলা হয় স্ট্রেস হরমোন। কেন স্ট্রেস হরমোন? প্রতিকূল অবস্থায় গাছের সহনশীলতা বাড়াতে সাহায্য করে কি? এই অ্যাবসেসিক অ্যাসিড। তাহলে খুব একটা খারাপ না, বৃদ্ধিকে ইনহিবিট করলেও বাধা দিলেও এটা কিন্তু প্রতিকূল অবস্থায় গাছকে ঠিকভাবে নিজের সহনশীলতা বাড়াতে কিন্তু সাহায্য করছে। এছাড়াও এর সম্পর্ক একদম জিব্রেলিনের সঙ্গে বিপরীত, মানে একদম জিব্রেলিনের সঙ্গে খারাপ সম্পর্ক। এটা কি করছে? অ্যান্টাগনিস্ট অফ জিএস, মানে জিএস মানে কি? জিব্রেলিন। জিব্রেলিনের বিপরীত হিসেবে কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এইবার দেখো জিব্রেলিনের যা যা কাজ এ কি করবে? তার বিপরীত কাজ করবে। জিব্রেলিনের ফার্স্ট কাজ কি? জিব্রেলিন আমাদের সিডের ডরমেন্সি কি করে? ইনহিবিট করতে সাহায্য করে, মানে ডরমেন্সিকে ব্রেকডাউন করতে সাহায্য করে আমাদের জিব্রেলিন, তাই তো? তাহলে এ কি করবে? ডরমেন্সিতে সাহায্য করবে। জিব্রেলিন ঘুম থেকে তুলে দেয় তাহলে বীজের, আর এ কি করবে? বীজকে ঘুমিয়ে থাকতে সাহায্য করবে। তাহলে ফার্স্ট কাজ কি? এ বীজের ডরমেন্সি বা সুপ্তাবস্থা যাতে থাকে, মানে ঘুমন্ত অবস্থায় থাকে তাতে সাহায্য করে, এবং অঙ্কুরোদ্গমে কি করে? বাধা প্রদান করে। এখানে কি করলো? জিব্রেলিনের অপোজিট রোল প্লে করলো। এছাড়াও কি কাজ করে? একে স্ট্রেস হরমোন কেন বলা হয়? জলের অভাবে এ কি করে? জলের পত্ররন্ধ্র বা স্টোমাটাকে বন্ধ করে দেয়, যাতে স্টোমাটা থেকে জল বেরিয়ে না যায়। তাহলে গাছের এখানে কি করছে? প্রতিকূল অবস্থায় গাছকে ঠিকভাবে নিজেকে রক্ষা করতে সাহায্য করছে কি? আমার এই অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাসিড কিন্তু বেশি দেখতে পাওয়া যায় মেসোফিল কলায়। কোথায় দেখতে পাওয়া যায়? মেসোফিল কলায়। মেসোফিল কলায় কিন্তু অ্যাবসেসিক অ্যাসিডকে দেখতে পাওয়া যায়। তাহলে অ্যাবসেসিক অ্যাসিড কি করে? অ্যাবসেসিক অ্যাসিড অতিরিক্ত অভাব, যেখানে জলের অভাব সেই সমস্ত অঞ্চলে স্টোমাটা বা পত্ররন্ধ্রকে বন্ধ করে আমাদের কি করে? পরিবেশের সেই সমস্ত জলের অভাবে উৎপন্ন গাছগুলো, যেখানে জলের অভাব থাকে সেই অঞ্চলে উৎপন্ন গাছগুলোকে কি করে? তাদের সহনশীলতা বাড়ায় এবং জলের অভাব পূরণ করতে সাহায্য করে। সেকেন্ড কি? পাতা ও ফলের পতনে সাহায্য করে। নামেই আছে অ্যাবসেসিক মানে কি? অ্যাবসেশন। তাহলে এর কাজ কি হবে? পাতা ও ফল বা ফুলের পতনে সাহায্য করবে, মানে ফলিং এ সাহায্য করবে। তাহলে অ্যাবসেশন বা ফলিং এ সাহায্য করে কি? আমার এই অ্যাবসেসিক অ্যাসিড, এটাই মেন ভূমিকা পালন করে, যাকে সাহায্য করছে কি? ইথিলিন। এছাড়াও কি করে? পাতার বার্ধক্যকে ডেকে আনে, যেটা আমাকে ইথিলিন একে সাহায্য করছে। পাতা কি করছে? প্রথমে পাতা ফুল ফল এ কি করছে? বার্ধক্য এনে দিচ্ছে এবং সেটাকে ঝরে ফেলতে সাহায্য করছে। তাহলে ধরো তুমি একটা ছোট্ট চারা গাছ নিয়ে এলে, তা দেখছো পাতা ফুল পাতা হয়েছে, পাতাগুলো সব আস্তে আস্তে ঝরে পড়ে গেল। তার মানে তোমাকে বুঝতে হবে সেখানে না অ্যাসিটিক অ্যাসিড বেড়ে গেছে বা অক্সিজেন কমে গেছে, ওই জন্য কি হলো? পাতাগুলো সব ঝরে গেল। ঠিক আছে, তাহলে আমার ইথিলিনের মেন কাজগুলো কি? প্রথমে হলো ফার্স্ট, ইথিলিনকে কি বলা হয়? স্ট্রেস হরমোন বলা হয়। সেকেন্ড, ইথিলিনকে আরেকটা নামও আছে, এই ইথিলিন বললাম, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম হলো আমাদের স্ট্রেস হরমোন। এছাড়া অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নামও আছে। অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম কি? যাকে বলি ডরমিন। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের একটা নাম হলো ডরমিন, আর একটা নাম কি? স্ট্রেস হরমোন। পরীক্ষা দিলে পারবে। অ্যাসিটিক অ্যাসিডের কাজ কি? অ্যাসিটিক অ্যাসিড প্রথমত অ্যাসেশনে সাহায্য করে, মানে ফলনে সাহায্য করে, সেটা পাতা হোক ফুল হোক ফল হোক। সেকেন্ড কি কাজে সাহায্য করে? অ্যাসিটিক অ্যাসিড হলো যাতে পাতা ফুল ফলের বিলম্ব মানে বার্ধক্যতে কি করে? সাহায্য করে।
বিলম্বিত, বার্ধক্য বিলম্বিত কে করে? বিলম্বিত করে হলো সাইটোকাইনিন। আর বার্ধক্য সাহায্য করে কে? জিবরেলিন। সরি, বার্ধক্য সাহায্য করে কে? অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে বার্ধক্যতে সাহায্য করছে অ্যাবসিসিক অ্যাসিড, আর আমার বার্ধক্যকে যাতে রোধ করছে মানে বিলম্বিত করছে কে? সাইটোকাইনিন। ঠিক আছে, এছাড়াও আমার অ্যাসিটিক অ্যাসিডের পর আরেকটাও আছে যেটা হলো ইথিলিন, যেটাও কি করে? বার্ধক্যতে আমার সাহায্য করছে। নেক্সট কি? নেক্সট হলো এটা আমার বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করছে, মানে জিব্রেলিনের অপোজিট কাজ করছে। এছাড়া অঙ্কুরোদ্গম হতে কি করছে? বাধা প্রদান করছে। তাছাড়াও কি করে? পাতায় যে স্টোমাটা রয়েছে সেই স্টোমাটাকে বন্ধ বা পত্ররন্ধ্রকে বন্ধ রাখে যাতে অতিরিক্ত জল না বেরিয়ে যায়। তাহলে জলের অভাবে এটা কি করছে? জলের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাবসিসিক অ্যাসিডের মেইন কাজ। তাহলে চলো অ্যাসিটিক অ্যাসিডের কিছু কোশ্চেন আনসার আমরা সলভ করি। ফার্স্ট কোশ্চেন আনসার, হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেস হরমোন? তাহলে স্ট্রেস হরমোন এক্ষুনি বললাম কি হবে? অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট চলো দেখি, নেক্সট আছে অ্যাসিটিক অ্যাসিড বাই ABA প্লেস এ ক্রুশিয়াল রোল ইন। কোথায় ক্রুশিয়াল রোল প্লে করে? দেখি, প্রোমোটিং সেল ডিভিশন। না, প্রোমোটিং সেল ডিভিশনে কে সাহায্য করে? সাইটোকাইনিন। এক্ষুনি দেখলাম, তাহলে আমাদের কে করছে? সাইটোকাইনিন, তাই তো। নেক্সট হলো ইনডিউসিং ফ্লাওয়ারিং। ফ্লাওয়ারিং এ এতক্ষণ আমাদের কি দেখলাম? জিবরেলিন তো সাহায্য করেই, এছাড়া এক্ষুনি আরেকটা আমরা পড়বো যেটা ফ্লাওয়ারিং এ সাহায্য করে। ইনহিবিটিং গ্রোথ এন্ড প্রমোট ডরমেন্সিতে সাহায্য করে আমার অ্যাসিটিক অ্যাসিড মানে ABA। ইনডিউসিং ফ্রুট রাইপেনিং এ সাহায্য করে কে? ইথিলিন, তাই তো, ইথিলিন সাহায্য করে। এক্ষুনি দেখো আমরা পড়েছি অলরেডি, এই যে রাইপিং এ সাহায্য করছে কে? আমাদের এই ইথিলিন, তাই তো। আচ্ছা, এবার চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলেছে আমাদের কোন হরমোনটিকে ডরমিন বলা হয়? ডরমিন কোন হরমোনকে বলা হয়? অ্যাবসিসিক অ্যাসিডের অপর নাম কি? ডরমিন। ভীষণ ইম্পর্টেন্ট। চলো পরে দেখি, পরে আমাদের আছে আর দুটো অপশন, যেটা হলো ফ্লোরিজেন আর ট্রমাটিক। এই দুটো হরমোন কি? এই দুটো হরমোন আমার পোস্টুলেটেড হরমোনের মধ্যে পড়ে। আমরা একটা আগে বললাম না, পোস্টুলেটেড হরমোন, যার আমার স্ট্রাকচার অথবা ফাংশন এই দুটোর মধ্যে কোনো একটার সম্বন্ধে আমরা কি অজ্ঞাত, তখন আমরা তাকে বলি পোস্টুলেটেড হরমোন। এদের দেখো কাজ তো আমি জানি, তাহলে এদের স্ট্রাকচার আমরা কি সঠিকভাবে এখনো জেনে উঠতে পারিনি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আছে ফ্লোরিজেন, নামে কি আছে? ফ্লোরা মানে ফ্লাওয়ার, সঙ্গে দেখো ফ্লাওয়ার সঙ্গে আমার কথাটা মিল আছে না? তাহলে ফ্লোরিজেন হরমোন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। দেখো ফ্লোরা প্লাস জেনো মানে ফুল ফোটানো। এটি একটি কি সিস্টেমিক সংকেত যা পাতায় উৎপন্ন হয়ে ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে ফ্লোরিজেনের মেইন কাজ কি? ফুল ফোটাতে সাহায্য করা। বর্তমান অবস্থা এটি এখনো সম্পূর্ণভাবে পৃথক করা যায়নি, তবে এর উপস্থিত প্রমাণিত। এর সম্বন্ধে কিন্তু এখনো আমাদের ইনফরমেশন কিন্তু ইনকমপ্লিট রয়েছে। ঠিক আছে, লাস্ট আসছি ট্রমাটিক হরমোন। ট্রমাটিক হরমোন কি? ট্রমাটিক দেখো আমাদের যখন কোথাও একটা কেটে যায় তখন সেইখানে আমরা যখন রক্ত বেরোয় কিছুক্ষণ পর দেখবো জায়গাটা কি হয়ে গেল? জমাট বেঁধে গেল। এই জমাট বাঁধতে সাহায্য করছে কি? প্লেটলেট বা অনুচক্রিকা। ঠিক তেমনি যদি গাছে কোথাও কেটে যায় বা আঘাত পায় গাছ, তখন একটা প্রকার হরমোন রিলিজ হয়। সেই আমাদের প্লেটলেট কি? রক্তকণিকা। আর এখানে একটা হরমোন রিলিজ হয়, যে হরমোনটার নাম কি? হরমোনটার নাম হলো এই ট্রমাটিক হরমোন। কারণ নামেই আছে ট্রমা, তাই তো। মানে এখানে কি? এটি উদ্ভিদের আঘাতপ্রাপ্ত বা ক্ষয় কোষ থেকে উৎপন্ন হয়। কাজ কি? উদ্ভিদের ক্ষত নিরাময়ে সরাসরি সাহায্য করে একে এই ট্রমাটিক হরমোন। তাহলে চলো আমরা দেখে নিই ট্রমাটিক হরমোনের কোশ্চেন। পাতায় উৎপন্ন হয়ে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? আনসার কি? আনসার হলো ফুল ফোটাতে মানে ফ্লোরিজেন। নেক্সট চলো দেখে নিই। নেক্সট হলো আঘাতপ্রাপ্ত কোষে কোন হরমোন তৈরি হয় যা উদ্ভিদের ক্ষত নিরাময়ে সাহায্য করে? আনসার কি হবে? ট্রমাটিক। ক্ষত নিরাময়ে কে সাহায্য করে? ট্রমাটিক। তাহলে চলো আমরা
গোটা যা পড়লাম তার একটা জিস্ট করে নিই। তাহলে চলো, এখানে আমরা দেখছি কতগুলো আমাদের হরমোন রয়েছে, যেগুলো আমাদের মেন হরমোন: জিবরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে প্রথমে আছে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনে। কে সাহায্য করে? জার্মিনেশনে আমরা জানি জিবরেলিন সাহায্য করে, বাকি কিন্তু কোনোটাই জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমে কিন্তু সাহায্য করে না। তাহলে বাকিগুলো সবই দেখো কি আছে, ক্রস আছে। ওকে, নেক্সট দেখো বৃদ্ধি বা গ্রোথে সাহায্য করে কি? গাছটাকে বৃদ্ধিতে সাহায্য করে কি? তাহলে যেগুলো প্রোমোটার্স বা বৃদ্ধি বর্ধক বা বৃদ্ধি সহায়ক হরমোন, সেগুলো বৃদ্ধিতে সাহায্য করবে, যাদের নাম কি জানি? জিবরেলিন, অক্সিন এবং সাইটোকাইনিন। তিনটে কি বৃদ্ধিতে সাহায্য করে। আমার ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড ক্রস। এবার তোমরা বলবে ম্যাম আপনি যে এক্ষুনি বললেন ইথিলিন তো প্রোমোটার্স এন্ড ইনহিবিটার্স, তাহলে এখানে বৃদ্ধিতে কেন ইথিলিন দেবো না? ইথিলিন বেসিক্যালি আমার ইনহিবিটরের মধ্যেই পড়েছি, কিন্তু ওর একটা কাজ রয়েছে প্রোমোটার্সে, যেটা কি না ও সিড ডরমেন্সি ব্রেকডাউন করে বা ও আমাদের সুপ্তাবস্থাকে কি করে ব্রেকডাউন করতে সাহায্য করছে ইথিলিন, যেটা জিবরেলিনে সাহায্য করছে। ওই একটাই ভালো কাজ করে, বাকি কিন্তু সবগুলোতে কি করছে? বাধা প্রদান করছে। ঠিক আছে, ফুল ফোটাতে সাহায্য করে কে? মিঙ্কোফ্লোরিজেন। এছাড়াও সাহায্য করে, আমি এক্ষুনি দেখলাম কি জিবরেলিন সাহায্য করছে, জিবরেলিন ফুল ফোটাতে সাহায্য করছে। এছাড়াও জানো জিবরেলিন উদ্ভিদের সেক্স প্রকাশে সাহায্য করছে। সেক্স প্রকাশ মানে কি? সেক্স এক্সপ্রেস মানেটা কি? ধরো আমার অনেক সময় দেখি, ধরো উদাহরণ কুমড়ো গাছ। কুমড়ো গাছ আমাদের যারা যারা দেখেছো তারা দেখেছো একটা কুমড়ো গাছ উভয়লিঙ্গ আমাদের প্ল্যান্টস, যেখানে কি আমাদের মেল ফ্লাওয়ার্স এবং ফিমেল ফ্লাওয়ার্স দু রকমের ফ্লাওয়ার্স কি ওখানে আমাদের ফোটে। তাহলে দেখো, তাহলে আমরা যেখানে দেখি যেই সমস্ত ফ্লাওয়ার থেকে আমার কুমড়ো উৎপন্ন হয় সেগুলোকে ফিমেল ফ্লাওয়ার্স বলি, আর যে সমস্ত ফ্লাওয়ার থেকে কুমড়ো বা ফলটা উৎপন্ন হয় না তাকে আমরা মেল ফ্লাওয়ার্স বলি, তাই তো? এবার এই ফিমেল ফ্লাওয়ার্স আর মেল ফ্লাওয়ার্স এই যে এক্সপ্রেশন, এই যে আলাদা আলাদা সেক্সে যে এক্সপ্রেস করছে, এইটা কার জন্য হয়? এটা জিবরেলিনের জন্য হয়, জিবরেলিন হরমোনের জন্য। ঠিক আছে, তাহলে বলে দিই এখানে কি, এখানে বলে আছে ফুল ফোটাতে কে কে সাহায্য করছে? জিবরেলিন সাহায্য করে। আনারস ফুল ফোটাতে সাহায্য করে কে? অক্সিজেন সাহায্য করে। সাইটোকাইনিন আমাদের কি ফুল ফোটাতে সাহায্য করে। ইথিলিনও দেখলাম কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। শুধু কাঠটা ফুল ফোটানোর ক্ষেত্রে একদমই পড়িনি, সেটা হলো অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু ফুল ফোটাতে একদমই কি করে না? সাহায্য করে না। ঠিক আছে, ওটা কি করে? ফুল ঝরিয়ে ফেলতে সাহায্য করছে কি আমার? অ্যাবসিসিক অ্যাসিড। ফল বিকাশ বা ফ্রুট ডেভেলপমেন্টে সাহায্য করছে কে? অক্সিজেন সাহায্য করছে অবশ্যই। জিবরেলিন সাহায্য করে, অক্সিজেন সাহায্য করে, সাইটোকাইনিন সাহায্য করে। ফল বিকাশ বা ফ্রুট ডেভেলপমেন্টে ইথিলিন তো খুবই সাহায্য করে, ইথিলিন তো ফলটাকে পাকতে সাহায্য করে, তাই না? সাহায্য করে না একমাত্র কে? অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট চলো, পাতার পতন বা অ্যাবসেশনে সাহায্য করে কে? নামেই আছে অ্যাবসেশন, কে সাহায্য করবে? অবশ্যই অ্যাবসিসিক অ্যাসিড তো সাহায্য করবে, তার সঙ্গে আমি কি বললাম? ইথিলিনও সাহায্য করে না? কারা কারা? আমার জিবরেলিন, অক্সিজেন আর সাইটোকাইনিন একদমই সাহায্য করে না। নেক্সট দেখি ডরমেন্সি বা সুপ্তাবস্থায় সাহায্য করে কে? সাহায্য করেছে মানে ঘুমিয়ে থাকতে সাহায্য করে কে বীজকে? অবশ্যই অ্যাবসিসিক অ্যাসিড আমার কি করে? সাহায্য করে। বাকি সবগুলোই কিন্তু কি করে? সুপ্তাবস্থা ব্রেকডাউনে সাহায্য করে। অক্সিন আর সাইটোকাইনিন তো সুপ্তাবস্থা নিয়ে কিছু পড়িনি। জিবরেলিন কি করে? এই ডরমেন্সি বা সুপ্তাবস্থাকে ভেঙে ফেলতে বা ব্রেকডাউন করতে সাহায্য করে। ইথিলিনও জিবরেলিনের সাহায্য করে সুপ্তাবস্থা বা ডরমেন্সিকে ব্রেকডাউন করতে। ঠিক আছে, তাহলে এইটা হলো আজকে প্ল্যান্ট হরমোনের টোটাল জিস, যেটা আমরা কি করব? মাথায় মনে রাখবো। ওকে, তাহলে এখানে দেখো আমাদের কৃষি বিজ্ঞান বা বাণিজ্যিকে আমাদের এই তিনটে কিন্তু টার্ম খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হলো পার্থেনোকার্পি, এক্ষুনি বললাম কি বীজবিহীন ফল কে উৎপন্ন কোন হরমোন সাহায্য করে এখানে বীজবিহীন ফল উৎপন্ন করতে? সেটা হলো অক্সিন। অক্সিন হরমোন কিন্তু এটাতে ভীষণ ভাবে সাহায্য করে। এখানে কিন্তু কোনো রকম নিষেক বা ফার্টিলাইজেশন ছাড়াই কিন্তু আমার বীজবিহীন ফল উৎপন্ন হয়। উদাহরণ কি? টমেটো, শসা, আনারস। ওকে, নেক্সট আমাদের টার্ম যেটা পড়ছে সেটা কি? হার্বিসাইডস বা আগাছানাশক। এক্ষুনি বললাম অক্সিনেরই একটা কৃত্রিম রূপ যাকে আমরা বলি 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা কি করে? এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা রয়েছে তাদের বিভিন্ন রকম আগাছা নির্মূল করতে সাহায্য করে কে? এই আগাছানাশক 2,4-D। ওকে, নেক্সট দেখো কৃত্রিম ফল পাকাতে, এই যে দুটো কলা পাশে একটা সবুজ কলা আছে, আচ্ছা এটাও কি হবে?
হলুদ হয়ে যাবে। তাহলে এই কৃত্রিম ফল পাকাতে বা আর্টিফিশিয়াল আমাদের যে ফল পাকানো যেটা বলি রাইপিং এর সাহায্য করে, কি আর্টিফিশিয়াল ফ্রুট রাইপিং এর সাহায্য করে ইথিলিন গ্যাস। এটা বাণিজ্যিকভাবে অপরিপক্ক ফলকে দ্রুত ও সমানভাবে পাকাতে কি হয় ব্যবহৃত হয়, যেমন কলা এই সমস্ত এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে যদি দেখি আমাদের উদ্ভিদ হরমোন এইটুকুই। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আমি অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই করে তোমাদের যেটা ডাউট সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবার আমি দেখো এখানে কিছু বলা হয়েছে, উদ্ভিদের রাসায়নিক মাস্টারপিস। একটি বীজ থেকে পূর্ণাঙ্গ বৃক্ষ বা উদ্ভিদের পুরো জীবনচক্র কোনো দৈব ঘটনা নয়, বরং প্রবর্ধক বা প্রমোটার্স এবং ইনহিবিটরস হরমোন এক নিখুঁত রাসায়নিক ভারসাম্য। তাহলে কি এই উদ্ভিদ যে হরমোন সেটা কি কিছুই না, এই উদ্ভিদ হরমোন উদ্ভিদের ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যুর বিভিন্ন পার্টস থেকে এটি কি হয় রিলিজ হয়, এবং এটা বেসিক্যালি কি করে, এটা গাছের কখনো বৃদ্ধিতে আবার কখনো বৃদ্ধিকে বাধা দিতে সাহায্য করছে কে আমাদের এই প্ল্যান্ট হরমোন। প্ল্যান্ট হরমোন যদি না থাকে গাছ কিন্তু ছোট থেকে বড় হবে না, এবং গাছ যদি ছোট থেকে না বড় হয়, সেল যদি গাছের ডিভিশন না হয়, তাহলে কি হবে সেটা কিন্তু পার্মানেন্ট টিস্যুতে পরিণত হবে না। পার্মানেন্ট টিস্যুতে পরিণত না হলে গাছ কিন্তু ফটোসিনথেসিসে খাবার তৈরি করতে পারবে না, আর গাছ যদি ফটোসিনথেসিসে খাবার তৈরি করতে না পারে তাহলে কিন্তু আমাদের জীবদেহে আমরা কেউই কিন্তু আমাদের সেই সালোক সংশ্লেষের ফলে খাবারটা তৈরি হয়ে তা আমরা কি করি সেখান থেকে শক্তি উৎপন্ন করি, তাহলে গাছও থাকবে না, আমরাও কেউ বেঁচে থাকবো না। ফলে আমাদের কি হবে, আমাদের এই পৃথিবীটা কিন্তু জীববিহীন হয়ে পড়বে। তার জন্য আমাদের বেঁচে থাকতে গেলে উদ্ভিদ হরমোন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, তাহলে আশা করি প্ল্যান্ট হরমোনের যে আমরা পড়লাম টপিক ওয়াইজ যে এমসিকিউ সলভ করলাম সেটা তোমরা উপকৃত হয়েছো। চলো নেক্সট ক্লাসে প্ল্যান্ট হরমোনের আর একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে আজকের জন্য এইটুকুই, তো আজকের জন্য এখানেই শেষ, পরের নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই। তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো, কিন্তু দাঁড়াও শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে তোমাদের আরেকবার মনে করে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সমস্ত রকম সাপোর্ট পাবে, তোমরা জয়েন হতে পারো। আর অ্যাডভান্স ব্যাচ যেখানে তো বললাম ডব্লিউবিসিএস ইউপিএসসির জন্য তোমরা এখানে একদম প্রিলি থেকে ইন্টারভিউ পর্যন্ত সমস্ত সাপোর্ট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো কি কি পাবে, এখানে তোমাকে কিন্তু সমস্ত ক্লাসে এখানে কিন্তু আমাদের তুমি কেন আমাদের একাডেমিতে চুজ করবে তার জন্য কিন্তু এখানে তুমি যেগুলো পাবে, এখানে কিন্তু সমস্ত সাকসেসের রেকর্ড আছে, আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে, ডাউট ক্লিয়ারিং এবং মেন্টরশিপ রয়েছে, হাইব্রিড লার্নিং অপশন আছে যেখানে তুমি ক্লাস অনলাইন প্লাস অফলাইনও পেয়ে যাবে। অনলাইন তো ক্লাস পাচ্ছই, তার সঙ্গে কিন্তু অফলাইনও তোমরা কিন্তু ক্লাস পাবে। এছাড়াও পাবে হলো কম্প্রিহেন্সিভ স্টাডি মেটেরিয়াল পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তুমি পাবে ম্যাগাজিন যেটা আমাদের প্রত্যেক মান্থে রিলিজ হয়, উইকলি টেস্ট অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং, স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ এবং অ্যাফোর্ডেবল ফিজ আমাদের প্রচন্ড অ্যাফোর্ডেবল। এছাড়াও আমাদের সিস্যাট ক্লাসেস থাকবে, অপশনাল সাবজেক্ট থাকবে এবং ইন্টারভিউ সম্পূর্ণ গাইডেন্স থাকবে। আবার আমি জয়েনিং ডেমো ক্লাস করার জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বারে তোমাদের রেজিস্টার করাতে হবে নিজেদের নাম্বার বা নিজেদের নাম। তো তার জন্য আমি আরেকবার নাম্বারটা বলে দিই, 9474586670 9933586670। বহরমপুরে রয়েছে কল্পনার মোড় এবং কলকাতার বেলঘরিয়াতে আমাদের একাডেমি রয়েছে হলো তোমার একদম কামারহাটি মিউনিসিপ্যালিটি থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস আমাদের একাডেমি। নেক্সট হলো ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন ব্যাচে আমরা কিন্তু সেম ফ্যাসিলিটি প্রোভাইড করছি, এখানেও আমাদের অ্যাডমিশন এখন ওপেন। এখানে তোমার এই ফাউন্ডেশন ব্যাচে কি কি কভার করা হবে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএস, এইচএসএল, সিপিও, এমটিএস, জিডি, ডব্লিউপি, কেপি, এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ সমস্ত কিছু কিন্তু কভার আপ তোমার এই ফাউন্ডেশন ব্যাচই হয়ে যাবে। ফাউন্ডেশন ব্যাচের জন্য তোমরা ডেমো ক্লাস একদম ফ্রি পেয়ে যাবে, তার জন্য তোমরা কিন্তু সেম নাম্বারে নিজেদের নামটা রেজিস্টার করে নাও। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই।